দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনও কাঁদছে গোটা বাংলাদেশ। সেই ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং যারা আহত আছেন তাদের আশু আরোগ্য কামনা করে শুরু করছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুন নাইম। আজকে আমাদের আলোচনায় মাইলস্টোন ট্র্যাজেডি যেমন উঠে আসবে, ঠিক তেমনিভাবে আসবে সার্বিক বিচার ব্যবস্থা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার, দেশের নির্বাচনী ব্যবস্থা, স্থানীয় সরকার এবং সেই সাথে আজকেই ঘোষিত হয়েছে যে স্থানীয় সরকারে দলীয় প্রতীককে আর নির্বাচন করা যাবে না, এই ইস্যুটিও। কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বার কাউন্সিলেরও ভাইস চেয়ারম্যান, এবং সেই সাথে রয়েছেন ডক্টর তোফায়েল আহমেদ, শিক্ষাবিদ এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ। জনাব জয়নুল আবেদিন এবং ডক্টর তোফায়েল আহমেদ, আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। এবং দর্শক, এর সাথে জানিয়ে রাখি যে আমাদের সাথে স্টুডিওতে বরাবরের মতনই রয়েছে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা, তারাও আজকে আমাদের অতিথিদের প্রশ্ন করবেন। জনাব জয়নুল আবেদিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম। দেশের ইতিহাসে প্রথমবারের মতন একজন সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার হলেন। দেশের বিচার ব্যবস্থা আসলে ঠিক কোন পর্যায়ে গেলে একজন সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার হতে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন জনাব খায়রুল হক, আমি অনেক আগেই বলেছি এবং আমি যখন 2012 সনে যখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলাম, তখনই আমি বলেছিলাম যে এই খায়রুল হক বিচার অঙ্গনের কলঙ্ক। তার কারণ তিনি এমন সব বিতর্কিত জাজমেন্টগুলো তখন দিয়েছিলেন যেগুলো দেশ এবং জাতি কখনো এক্সপেক্ট করে নাই। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা তো সর্বশেষ। তার আগের ঘটনা হচ্ছে যে আপনার জিয়াউর রহমানের নাম কোথাও থাকতে পারবে না। তারপরে 5th অ্যামেন্ডমেন্ট উনি বাতিল করে দিলেন। বাতিল করে দিয়ে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সমস্ত জিনিস করেছে কোনোটাই থাকতে পারবে না। তারপর মাঝখানে যেটা করলেন সেটা হলো যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনারা তখন দেখেছেন তিনি কেঁদে কেঁদে বলেছিলেন যে তাকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে, ক্যান্টনমেন্টের বাড়ির থেকে। এবং তখন তিনি বলেছিলেন, আমি কার কাছে বিচার চাইব? তার অর্থটা কি? বিচার ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং এই ভেঙে পড়ার সময় খায়রুল হক ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তারপরে যে কাজটি করলেন সেটা হচ্ছে আপনার খুবই দুঃখজনক। আজকের যে জাতির এই যে দুর্ভোগ, আপনি গণতন্ত্র, নির্বাচন, তারপরে আপনি গুম, খুন, রাহাজানি, বাংলাদেশে যত কিছু ঘটেছে, আমি বলেছি যে সব কিছু তার জন্য ঘটেছে। এই জন্য 2012 সনে আমি যখন সভাপতি থেকে বিদায় নেই, তখন আমি বলেছিলাম যে এই খায়রুল হক সাহেব 3টি কারণে এই যে তার জাজমেন্টটা আইনগতভাবে হয় নাই। একটা হচ্ছে তিনি দেশের সর্বোচ্চ আদালতের যে রুল, অ্যাপেলেট ডিভিশন রুল, সেটা ভায়োলেট করেছেন। তারপরে দ্বিতীয় কাজটি করেছেন যে তিনি অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে 16 মাস পরে তিনি এটা জাজমেন্ট দিয়েছেন। সেই সময় তিনি ওথ বাউন্ড ছিলেন না, তার কোনো ওথ ছিল না। মাঝখানে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে জাজমেন্টের আপনার কি অবস্থা যখন অ্যামেন্ডমেন্ট হয়ে যায়? তখন বলছে যে আমি এখনও জাজমেন্ট প্রিপেয়ারই করি নাই। অথচ দেখা গেল পরবর্তীতে ঠিক যেভাবে অ্যামেন্ডমেন্ট হয়েছে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকার, আমি বলি যে শেখ হাসিনা তাকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে জাজমেন্টটি দিয়েছেন। সেই জন্য তখন আমি বলেছিলাম এই খায়রুল হকের বিচার যদি এই আদালতে নাও হয়, এই ফ্যাসিস্ট সরকার আমলে নাও হয়, আল্লাহর রহমতে এই জনতার আদালতে তার একদিন বিচার হবে এবং এটা হতেই হবে, এর কোনো বিকল্প নাই। তার কারণ তার এই জাজমেন্টের কারণে দেশ ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, মানুষ স্বস্তিতে থাকবে না। এটা আমি তখনই বলেছিলাম। আজকে আমার খুব শান্তি লাগছে এই কারণে। আমি মাঝখানে আরেকবার বলেছিলাম যে খায়রুল হক দেশেই আছে, কেন এখনও সরকার তাকে গ্রেফতার করতেছে না? আমি গ্রেফতারের দাবি জানিয়েছিলাম এবং তাকে বিচারের মুখোমুখি করার জন্য বলেছিলাম।
আজকে আমার কাছে খুব শান্তি লাগছে যে খায়রুল হক শেষ পর্যন্ত হলো সরকার তাকে গ্রেপ্তার করেছে। এইটা আমি মনে করি তার বিচার হতে হবে, এবং বিচারটা হতে হবে কোনো ওই গোপন আদালতে না। এই যে বলবে যে আমরা এই ট্রাইব্যুনালে করতেছি, এখানে করতেছি, এভাবে না। এই খায়রুল হকের বিচার হতে হবে আপনার, আমি বলেছি যে জনতার যাতে দেখে এবং বুঝে, এবং ভবিষ্যতে যারা এই বিচারক আছেন এখন আমাদের বিচার বিভাগে, তারা যাতে দ্বিতীয় খায়রুল হক সৃষ্টি কেউ না করতে পারে, সেটার জন্য এই বিচারটা ওপেনলি জনগণের আদালতে বিচার হওয়া দরকার। ডক্টর তোফায়েল আহমেদ, আপনার কাছে চলে আসতে যাচ্ছিলাম যে এই যে দেশে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেল, তার দায় কি শুধুই একজন খায়রুল হকের? একটা বড় দায় তার নিশ্চয়ই রয়েছে। কারণ হচ্ছে উনি দেখেন, যেটা জয়নুল আবেদিন সাহেব বললেন পরিষ্কার করে, রায়টা দিয়েছেন, একটা সামারি জাজমেন্ট দিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো, ঠিক আছে, এটা অসাংবিধানিক। তারপরে বললেন 2টা টার্ম এটা থাকতে পারে, কেমন পার্লামেন্টে করে। উনি যখন রায়টা দিলেন, পূর্ণাঙ্গ রায়টা, ওখানে ওই শব্দ আছে, ওটা আর নাই। তাহলে হোয়াট ইজ দিস? একটা বিচারকের আসনটা আল্লাহর আরশের নিচে, সেই পদে অধিষ্ঠিত থেকে একটা মানুষ এই কাজ করতে পারে না। তো সুতরাং এখন উনি তো অ্যাডভোকেট হিসেবে আইনের একটা দিক, ওই বিচারাঙ্গনের তিনটা দিক বা 4টা দিক বলতে পারি। একটা আইনজ্ঞরা একজনকে অভিযুক্তকে সাপোর্ট করেন, অভিযুক্তের পক্ষে দাঁড়ান বা অভিযোগকারীর পক্ষে দাঁড়ান, বিচারক উপরে থাকেন, আবার অভিযুক্ত এবং অভিযোগকারীরা নিচে থাকেন। উনি এখন অভিযুক্ত হিসেবে কিন্তু ওই জায়গাতেও গেলেন, উনি বিচারাঙ্গনের 3 জায়গাতেই কিন্তু ওনার স্থান হয়ে গেছে। তো এটা পৃথিবীর ইতিহাসের মধ্যে একটা অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশে সূচিত হলো বিচারপতি খায়রুল হকের মাধ্যমে, যে প্রধান বিচারপতি অ্যারেস্ট হয়ে অভিযুক্তের কাতারে দাঁড়াতে হলো। আরেকজন বিচারপতি আছেন, উনি এখন শামসুদ্দিন চৌধুরী মানিক, আমাদের 2জন বিচারপতি এখন মোটামুটি জেলখানাতে আছেন। তারা অনেককে জেল দিয়েছেন, অনেকে পালিয়েও আছে, পালিয়ে তো আছে, অনেকে পালিয়েও আছেন। আবার বিচারপতি সিনহা অপদস্থ হয়ে দেশ ত্যাগ করেছেন। তা আমাদের বিচারাঙ্গনের যে এই অবস্থাটা, এটা খুবই দুঃখজনক। এটার সূচনার একটা বড় কারিগর কিন্তু উনি। সেই জন্য ওনার যে এরকম বিচার হবে সেটা কিন্তু আমরা আশা করি নাই। অত সাধারণ মানুষ তার অন্যভাবে ঘৃণিত চিহ্নিত করেছে, কিন্তু আলটিমেটলি এখন বিচারের সম্মুখীন হতে হচ্ছে। আমরা মনে করবো যে উনি ফেয়ার ট্রায়াল পাবেন। যেহেতু একটু আগে জনাব জয়নুল আবেদিন যেমনটি বলছিলেন যে ওপেন ট্রায়াল করতে হবে যেন মানুষ আর সেই পথে না বাড়ে, আপনার কি মনে হয় যে সেইটা মানে সম্ভব? বা বাংলাদেশে তো বিচার ব্যবস্থা সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হলো এই সরকার আসবার পরে, সেখানে কোনো না, আমি মনে করি না। এখন উনি ভালো বলতে পারবেন এটা ওপেন ট্রায়াল, ক্লোজ ট্রায়াল, এটার কোনো যা বিচার নর্মাল বিচার হবে সেই বিচারেই বিচার হবে ওনার। তবে এখন কথা হচ্ছে রায় যদি আপনি ভালো দেন মন্দ দেন, তার বিচার হতে পারে না। কিন্তু ওই যে বললেন ওথ বাউন্ড না থেকে উনি যখন বিচারক নাই, উনি এতদিন পরে রায় দিলেন, উনি বিচারকের আসন থেকে বিদায় হওয়ার পরে উনি যে রায়টা একবার দিলেন, সামারি ট্রায়াল এর যে রায় দিলেন, সামারি রায় যেটা দিলেন, উনি যখন পূর্ণাঙ্গ রায় দিলেন সেখানে চেঞ্জ করে ফেলেছেন। এই বিষয়গুলো কীভাবে ডিল করা হবে আমি জানি না আইনের দৃষ্টিভঙ্গিতে। যে আপনি আপনি রিটায়ার করেছেন, রিটায়ার করার পর যখন আপনি ওথ বাউন্ড না, তখন আপনি রায় লিখছেন, রায়টা আপনি চেঞ্জ করে ফেলছেন, সেই বিষয়টা আছে। আর আপনি যে রায় দিয়ে যাকে যখন যেভাবে দণ্ড দিয়েছেন, আপনি সংবিধান সংশোধন করেছেন, সংবিধানের কোনো জনকে অপদস্থ করার জন্য রায় দিয়েছেন, এগুলোর কিভাবে বিচার হবে আমি জানি না। এটা আমি একটা বই লিখেছিলাম ওনার সম্পর্কেই, তাই, এবং সেখানেই তখন আমি বলেছিলাম যে আজ দেশের এই ক্রান্তি লগ্নে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে যদি কিছু বলে না যাই, তাহলে আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা হবে। তাই আজ এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমি উপস্থাপন করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে চলমান সংঘাত, প্রাণহানি, বিচার বিভাগকে দলীয়করণ করার ফলে আইন নিজস্ব গতিতে চলতে না দেওয়া ইত্যাদি সব কিছুর জন্য বর্তমান সরকার এবং সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক দেশ এবং জাতির কাছে দায়ী থাকবেন। জনগণের আদালতে এবং মহান আল্লাহর আদালতে অবশ্যই তার বিচার হবে।
আজকে আমি একটু আগে যে কথা বললাম যে আমার শান্তি এই জন্যই লাগছে, যে কথাটি আমি 10 বছর আগে বলেছিলাম আজকে সেটা কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। অবশ্যই বিচার হবে তার। বাস্তবায়িত হচ্ছে, তো ওনার বিচার হচ্ছে, এটা উনি অ্যারেস্ট হয়েছেন, কিন্তু উনি যে ক্ষতিটা করে গেছেন, এই যে এতগুলো ইলেকশনের, এই বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করতে গিয়ে উনি যে জিনিসটা সৃষ্টি করেছেন, আর একজন প্রধান বিচারপতি যেভাবে নত হয়েছেন সরকারের কাছে, এইটা তো একটা ইতিহাস সৃষ্টি করেছে। কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই, কে করবেন? আচ্ছা, ওখান থেকে আপনি করুন। আমি মাহিনা আলম মোহাম্মদ, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। আমার প্রশ্ন, তরুণ প্রজন্মের একজন নাগরিক হিসেবে আমার প্রশ্ন হচ্ছে যে বিচার বিভাগের যে নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করতে পারি, মানে কিভাবে এটা নিশ্চিত করা যায় বিচার বিভাগের নিরপেক্ষতা? আরেকটা প্রশ্ন তাইলে নিয়ে আসি, আর কে করতে? আচ্ছা, ওখান থেকে আপনি করুন। আমি পূরবী সাহা জয়া, পড়াশোনা করছি সরকারি তিতুমির কলেজে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের দুজনের কথা শুনেই মনে হচ্ছে যে বিচারপতি খায়রুল হক ওনার বিচার ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিলেন। তাহলে তিনি সেই সময়ে যে সকল রায় দিয়েছিলেন, যেমন তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে কিংবা এই যে সামরিক শাসন সম্পর্কে, এই রায়গুলো নিয়ে কি আবার বিবেচনা করা হবে? বুঝেছি। আমি বলছি ওই রায়গুলা অনেকগুলোই বাতিল হয়ে গিয়েছে। 5th অ্যামেন্ডমেন্টের উপরে জাজমেন্ট দিয়েছিলেন, সেটা আপনার অ্যাপিল হয়ে বাতিল হয়ে গিয়েছে। তার পরবর্তীতে এই যতগুলো রায় উনি দিয়েছেন যে জিয়াউর রহমানের ছবি কোথাও থাকতে পারবে না, তার নাম কোথাও থাকতে পারবে না, কোনো ইতিহাসের মধ্যে থাকতে পারবে না, স্বাধীনতার ঘোষক হিসাবে প্রচার করা যাবে না, এগুলো সব কিছুর বিরুদ্ধে আমরা অ্যাপিল করেছি এবং তার সেই সমস্ত আদেশ বাতিল হয়ে গিয়েছে। এবং এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েও যেটা রায়, বদিউল আলম মজুমদার সাহেব অ্যাপিল করেছেন এবং আমরা সেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ইন্টারভেনার হিসেবে সেখানে ছিলেন এবং সেইটাও একটা 94 পৃষ্ঠার একটা রায় দিয়ে সেটাকে বাতিল করা হয়েছে। এখন একটা রিভিউ পিটিশন আছে, আশা করি এই রিভিউ পিটিশনটাও আমাদের পক্ষেই থাকবে। তার স্বাধীন বিচার ব্যবস্থার একটা প্রশ্ন করছিলেন যে কিভাবে স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা যায়, মানে এই সরকারের তো সংস্কার ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রধান বিচারপতি বিভিন্ন কতগুলো সেমিনার করেছেন। তিনি বলেছেন যে স্বাধীন বিচার ব্যবস্থা করতে হলে পরে এই যে এক্সিকিউটিভ বিচার বিভাগ, তো 3টা বিভাগের মধ্যে একটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট অর্গান, গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন বলা হয়, কিন্তু এই পর্যন্ত যতগুলো সরকারি আসছে না, কারণ সবাই এক্সিকিউটিভরা বিচার বিভাগের উপরে একটা হাত, অদৃশ্য হাত তারা রেখেছে, যেই কারণে বিচার বিভাগ স্বাধীন হতে পারে না। বিচার বিভাগ স্বাধীন করতে হলে পরে একটা বিচার বিভাগের উপরে সমস্ত ক্ষমতা অর্পণ করতে হবে, অর্থাৎ সেক্রেটারিয়েট থেকে আরম্ভ করে সব কিছু বিচার বিভাগের কাছে আসতে হবে, ট্রান্সফার বলেন ইত্যাদি ইত্যাদি সব কিছু। তাহলে পরেই কোনো অবস্থাতে বিচারপতিদের যে আপনি এইভাবে জাজমেন্ট দেন, যেটা এই তত্ত্বাবধায়ক সরকারের বেলায় করা হয়েছে, আপনি এইভাবে জাজমেন্ট দেন, সরকার প্রধান যদি এই ধরনের নির্দেশ দিয়ে যদি জাজমেন্ট দেয়, তাহলে জাজরা বিবেক থাকলেও তাদের বিবেকটা ধ্বংস হয়ে যায়। সেই জন্য আমি বলছি বিচার বিভাগ স্বাধীন হওয়া দরকার এবং সেইটার জন্য এক্সিকিউটিভের হাতটাকে সরিয়ে নিতে হবে, সরিয়ে দিতে হবে। এখানের সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই। প্রথমত হচ্ছে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা, এটা একটা বড় মাইলস্টোন এবং অলরেডি এটা মাজদার হোসেন মামলার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে, তবে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। কারণ যেমন পৃথক সেক্রেটারিয়েট দরকার, অন্যান্য বিষয়, এগুলো কিন্তু এখনও হয়নি। সুতরাং আশা করি সেগুলো হওয়া উচিত হবে। তবে এখানে আরেকটা জিনিস আছে, সেটা কিন্তু কোনো আইন কন্ট্রোল করতে পারবে না। বিচারকের বিবেক জাগ্রত থাকতে হবে। সব বিচারক ঘুষ খান না, এই কথা আমি বলতে পারবো না। সব বিচারক পক্ষপাত করেন না, আমি বলতে পারবো না। সুতরাং বিচারকের দায় দায়িত্ব সম্পর্কে তার বিবেকের কাছে, তার জীবন, তার মহান সৃষ্টিকর্তার কাছে তার যে দায়িত্ব, এই দায়িত্ববান বিচারপতি আমরা চাই। এবং আমরা আশা করি যে এখন দেশে আগের চেয়ে কিন্তু ল এডুকেশন অনেক বেড়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর ল গ্র্যাজুয়েটরা হচ্ছেন, তারা বিচারক হবেন। এই নতুন প্রজন্মের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে অনেস্ট বিচারক চাই, ব্যক্তিত্ব সম্পন্ন বিচারক চাই, সৎ
এবং ব্যক্তিত্ব সম্পন্ন বিচারক চাই, যোগ্য বিচারক চাই। এটা ওই রিক্রুটমেন্ট প্রসেস প্লাস বিচার বিভাগের উপরে শাসন বিভাগের হস্তক্ষেপ, এই দুটো জিনিস কিন্তু কার্ডিনাল। ডক্টর তোফায়েল আহমেদ, আজকেই কিন্তু একটা সিদ্ধান্ত আসলে, সেটা হচ্ছে যে দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন করা যাবে না। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন, বা এর আগেই বা কেন এর বিপরীত সিদ্ধান্ত নিতে হয়েছিল আগের সরকার? এটার একটা কনটেক্সট ছিল তখন। দলীয় প্রতীকে যে স্থানীয় নির্বাচন, এটা শুধু আওয়ামী লীগ ইন্ট্রোডিউস করেছিল লাস্টে এসে, শেষের দিকে এসে, তারা মাঝামাঝি সময় এসে করেছিল শুধু মেয়র এবং চেয়ারম্যান ইলেকশনে, বাকিদের জন্য করেনি এটা। কারণ তাহলে দলীয় প্রতীক দিয়ে ওখানে নমিনেশনের একটা বাণিজ্য হবে, আরেকটা হচ্ছে এই লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে সরাসরি পার্টির মাধ্যমে। তো এটার খুব খারাপ ইম্প্যাক্ট হয়েছে এই সিস্টেমের উপরে, এবং সারা দেশ থেকে দাবি উঠেছে দলীয় প্রতীকটা প্রত্যাহার করা হোক। সুতরাং এখন যেটা হয়েছে সেটার মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নাই, বা এটা এমন করে বিরাট ধরনের একটা কোনো রিফর্মও না। রিফর্ম করতে গেলে লোকাল গভর্নমেন্ট আরও বহু জিনিস রিফর্ম করতে হবে, যেগুলো আমরা প্রস্তাব দিয়েছি সেগুলোতে যেতে হবে। তা আমি এটা বুঝতে পারছি না, জিনিসটা আমার কাছে একটু দুর্বোধ্য। একটা কমিশন রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা আমরা সাবমিট করেছি এপ্রিল মাসের 20 তারিখ, এখন জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে। ওই কমিশনের রিপোর্টের উপর কিন্তু কোনো আলোচনা নেই। টোটাল জিনিসটাতে রিফর্ম আনতে হবে। আপনি একটা প্রতীকের এটা নিয়ে এত তাড়াহুড়া কিসের, আমি তো বুঝিনি এটা। সুতরাং এটা চাই, এটা ওয়েলকাম করি, এটা মানুষ চেয়েছে প্রতীক ছাড়া নির্বাচন হোক, কিন্তু প্রতীক ছাড়া নির্বাচন হলেও রাজনৈতিক কর্মীরাই নির্বাচন করবেন, এটা কিন্তু স্বতঃসিদ্ধ বিষয়, ওটা আপনি বাধা দিতে পারবেন না। সুতরাং তবে হ্যাঁ, প্রতীক ছাড়া হলে সুবিধা হচ্ছে যে ওই একই পার্টির ভিতর থেকেও কিন্তু একাধিক ক্যান্ডিডেট হতে পারবে। এখন প্রতীক দিয়ে ফেললে আপনি পার্টির লোক তো আর কন্টেস্ট করতে পারছে না, তখন নমিনেশনের প্রশ্ন আসছে। তো স্থানীয় সরকারের বোধ হয় এটা দরকার ছিল, স্থানীয় সরকারের দরকার ছিল। কারণ পৃথিবীর অনেক দেশে কিন্তু প্রতীক দিয়ে পার্টি নির্বাচন হয়, কিন্তু তাদের মধ্যে সে পলিটিক্যাল কালচারটা গ্রো করেছে। আমাদের মধ্যে আমরা সেভাবে পার্টিও গড়ে তুলতে পারিনি, পলিটিক্যাল কালচারটা ওইভাবে ডিফাইন করতে পারিনি। সেই জন্য এখন বোধ আপাতত আমাদের প্রতীক ছাড়া নির্বাচন হওয়াটাই উচিত। ভালো বুঝেছি। আমি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক লাভ পাই নাই, সেই এখনো প্রাতিষ্ঠানিক যে গণতন্ত্র সেটা এখনো এস্টাবলিশড। আমি সেই ইস্যুতে আসবো, তার আগে দুটো প্রশ্ন একটু নিয়ে আসতে যাচ্ছিলাম। কে করবেন? ওখান থেকে আপনি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম নাসির, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। আমাদের অতীতের বিচার বিভাগীয় ছক অনেক দুর্বল। তার কারণ যে দল ক্ষমতায় আসে সে দল সব কিছু কন্ট্রোল করতে চায়, পরবর্তী যে দল ক্ষমতায় আসবে সে চাইবে না, তার কি গ্যারান্টি আছে? আর যদি সে চায় তাহলে এটার সমাধান কি হতে পারে? বুঝেছি। আর ওখান থেকে আচ্ছা আপনি করুন। আমি দারুল আহমেদ দিশান, বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে বিচার ব্যবস্থা এবং বিচারকরা যে দুর্নীতির সাথে জর্জরিত হয়ে গেছে এবং এর ফলে যে জনগণ যে আস্থাটা হারিয়েছে, এই আস্থাটা আসলে কিভাবে ফিরে আসবে এবং এটা কি আদৌ সম্ভব কিনা আস্থাটা নিয়ে আসাকে? জয়নুল আবেদিন, আপনাকে দিয়ে, মানে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটবে না, এই গ্যারান্টি কি আছে? ইতিমধ্যেই বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান তিনি একটা 31 দফা দিয়েছেন। জি, তিনি 31 দফায় তো আবার একটা দফা আপনারাই এখন মানতে চান না, যেমন সেখানে কিন্তু পরিষ্কার উনি বলে দিয়েছেন যে বিচার বিভাগের উপরে কোনো রকম হস্তক্ষেপ তারা করবে না ক্ষমতায় আসলে। তো সুতরাং সেটা তো আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং আমি নিজে একজন বাংলাদেশের সিনিয়র আইনজীবী হিসেবে আমি মনে করি যে বিচার বিভাগকে স্বাধীন থাকতে দেওয়া উচিত প্রত্যেক সরকারেরই। সরকারের নিজস্ব প্রয়োজনে, জাতির নিজস্ব প্রয়োজনে, তার কারণ সরকার তো গঠিত হয় জনগণের জন্য, জনগণের মঙ্গলের জন্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে দেওয়া উচিত এখানে, এবং সেখানে সরকারেরও মঙ্গল আছে। তার কারণ সরকার যদি বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করে তাহলে পরে সেখানে সুশাসন ব্যবস্থা আসে না, এবং বিচার বিভাগকে স্বাধীন থাকতে না দিলে গণতন্ত্রেরও বিকাশ লাভ করে না। সেই জন্যে বিচার আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জন্যে 31 দফার মধ্যে বলে দিয়েছে যে বিচার বিভাগের উপরে কোনোভাবে হস্তক্ষেপ করা হবে না। ডক্টর তোফায়েল, মানুষ ভরসা পাবে কিভাবে? না, আমরা এটার উপর বিশ্বাস স্থাপন করতে চাই। ভরসাটা হচ্ছে এই যে প্রজন্ম, তারা যে এটা উপলব্ধি করে এরকম প্রশ্নগুলো উঠাচ্ছে যে সামনে যারা ক্ষমতায় যেতে পারে তাদের কি মনোভাব, তারা কি একই কাজ রিপিট করবে কি না, করলে নিশ্চয়ই তারা বসে থাকবে না, এটা প্রতিবাদ হবে। তবে এখানে আমি আরেকটা ডাইমেনশন আছে যেটা আপনারা হয়তো অভিজ্ঞতা না থাকার কারণে মিস করছেন। আমি সরকারের দিক থেকে মনে করেন সব ঠিক আছে, বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগটা পরিচালনা করার জন্য
দুইটা পক্ষ খুব ডমিনেন্ট মেইন। একটা হচ্ছে আইনজীবী শ্রেণী, যারা বার অ্যান্ড বেঞ্চ, দুইটা মিলে কোর্ট, তাই না? এখানে কি আইনের ছাত্র আছেন কিনা আমি জানি না। মানে একই বিনতে দুইটা পাখা পাখা এই। এখন আমি একটা কেস সম্পর্কে পড়লাম, দেখলাম এটা রেপ কেস, যে বাদী এবং সাক্ষী তারা খুব আশঙ্কা করছিল এটা ভারতের একটা কেস, যে কোনো সময় তাদেরকে মেরে ফেলা হতে পারে। ঠিকই হয়েছে, একজনকে হত্যা করা হয়েছে, ট্রাক চাপা দেওয়া হয়েছে, তার সাথে কোনো মামলার সম্পর্ক নাই। মনে করো রাস্তা হাঁটতে গিয়ে ট্রাক চাপা পরে মরে গেছে, কিন্তু আসলে কিন্তু এটা মামলার সাথে জড়িত বিষয়। আবার অন্য মামলা হয়েছে, দেখা যাচ্ছে 5 বছর ধরে খালি মামলার ডেট পরে রায় আসে না। ঘটনাটা কি? এইখানে কিন্তু আইনজীবীর দায়িত্ব আছে। আমরা কি দায়িত্বশীল আইনজীবী পাচ্ছি দেশে, নাকি খালি আমি ব্যবসা করছি, আমার ব্যবসার কারণে আমি এটাকে দীর্ঘায়িত করব, জাজ সাহেবকে প্রভাবিত করব, ঘুষ দেব, আমি নিজে বেশি অর্থ আদায় করে নেব ক্লায়েন্ট থেকে, মক্কেল থেকে। এইটাও কিন্তু বিচার বিভাগের এই শ্লথ গতি, অবিচার, এগুলোর জন্য দায়ী। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। শুধুমাত্র সরকারের দিক থেকে এই বিচার বিভাগ স্বাধীন করে দিলেই এটা কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে না। এখানে রেসপন্সিবল আইনজীবী চাই, রেসপন্সিবল বিচারকের সাথে সাথে, আর দেশের মানুষের মধ্যে জাগ্রত থাকা চাই। আমাকে বিচারের রায় রিভিউ করার অধিকার দিতে হবে। বিচারের যদি রায় হয়, আমি যদি এটা নিয়ে ক্রিটিসাইজ করি, আপনি বলতে পারবেন না যে এটা আদালত অবমাননা হয়েছে। এটা স্বাধীনভাবে এই জিনিসটারও দরকার। এটা রায় হয়েছে জনপরিসরে, এটা রায় কিন্তু রিভিউ করার একটা ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ, স্বাধীনতা, এখানে একটা সীমাবদ্ধতা নিশ্চয়ই আমরা মানব, কোর্টকে আমরা অবমাননা করব না, কিন্তু এটার ক্রিটিক্যাল রিভিউ করার অধিকার থাকতে হবে। না, এটা আমাদের কিন্তু এখানে একটা ডিসিশন আছে অ্যাপেলেট ডিভিশন, জি, যে আফটার জাজমেন্ট ইউ হ্যাভ রাইট টু ক্রিটিসাইজ দি জাজমেন্ট। রাইট। তার মানে তাকে আর আদালত অবমাননা তখন ওইটা আদালত অবমাননা। আমরা একটা ছোট বিরতি নিয়ে আবার নতুন একটা আলোচনা করব। দর্শক, জেরুজালেম প্রেজেন্স মিড দ্য পিপলের সময় হলো একটা ছোট্ট বিরতি। ফিরছে একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন জেডএসআরএম প্রেজেন্টস মিড দ্য পিপল। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এবং রয়েছেন শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। বিরতির পর আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমি শুরুতে একটু প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম আমাদের যারা দর্শক আছেন সেখান থেকে। আপনার প্রশ্নটা নিয়ে আসি। আমার প্রশ্ন তোফায়েল আহমেদ স্যারের কাছে, উনি বিশিষ্ট শিক্ষাবিদ, যে আমাদের পাঠ্যসূচিতে সংবিধান পাঠটা ইনক্লুড করা যায় কিনা, তাহলে আমরা তরুণ প্রজন্মরা ছোট থেকেই রাজনীতির প্রতি এবং সংবিধানের প্রতি আমরা সম্যক জ্ঞান রেখে তাহলে আমরা বুঝেছি। আচ্ছা, আমি শাহরিয়ার খান নাফিস, হাজী মিসরি আলী ডিগ্রি ইউনিভার্সিটির একজন ছাত্র। মাইলস্টোন ট্রেজারি নিয়ে আমার সবথেকে বড় কোয়েশ্চেন হচ্ছে, আমরা যে 1994 পর থেকে বা আমরা স্বাধীনতার পর থেকে যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করছি, এগুলা সবই বর্তমানের তুলনায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারছি না, যার ফলে আমরা দেখতে পেরেছি যে অনেক ধরনের দুর্ঘটনা এই পর্যন্ত সংঘটিত হয়েছে, যেখানে পুরো বিশ্ব সামনে অনেক আধুনিক যুদ্ধ বিমান নিয়ে প্রস্তুতি নিচ্ছে, সেখানে আমরা 1994 সনে পড়ে রয়েছি। যার ফলে পুরনো বিমানের দিকে থাকছে। এর বাইরে আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসতে চাই, ওখান থেকে না আপনি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম সামির হোসেন ফাহিম, গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা লাইভ ভিডিওতে দেখেছি যখন হচ্ছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে হচ্ছে রোগীরা ভর্তি ছিলেন, তখন হচ্ছে বিএনপি নেতাকর্মীরা খুব ভিড় ছিল তাদেরকে দেখার জন্য, যে তখন হচ্ছে আমরা দেখেছি একটা ডাক্তার হচ্ছে তাদেরকে হাত জোর করা হচ্ছে যে প্লিজ যেন না, কারণ আমরা জানি যে বার্ন ইউনিটে আসলে একটা সংক্রামক বা এফেক্টেড হতে পারে। সো আপনি আসলে এই জিনিসটাকে কিভাবে দেখছেন, যে নেতাকর্মীরা কোনো আদেশ ছাড়াই হচ্ছে তারা চলে যাচ্ছে, তারা কোনো অবজ্ঞা করছে, একটা রুলস মেনে চলছে না, তা আপনি এই জিনিসটা কিভাবে দেখছেন? আচ্ছা, শুধু তো বিএনপি না, সেখানে আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আমি দেখলাম যে গিয়েছেন। মানে এই সময়টা নিজেদের করায়ত্ত করবার এরকম চেষ্টা কেন? প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাটায় আমাকে অনেক ব্যথা দিয়েছে। শোনেন, মব যখন কোথাও যায়, সেটাকে রাজনৈতিক আচরণ, রাজনৈতিক দল এবং মবের মধ্যে ডিফারেন্স আছে। ওখানে তো একটা মানে অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে কেউ কন্ট্রোল করতে পারতেছিল না। রাজনৈতিক দল তো একদম পুরো দলবল সহ তারা চলে গেছে। রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, রাজনৈতিক দল তো পিপলসের জন্য।
রাজনৈতিক যাবার কি দলের প্রয়োজন দায়িত্ব আছে ছিল না? নাকি সেখানে? রাজনৈতিক দল সেই দায়িত্ববোধ থেকে সেখানে যাওয়াটা আমি অন্যায় কিছু দেখি না। আমার মনে হয় কথাটা বিবৃতি হচ্ছে দিয়েও সেটা ওখানে দেয়া যেতে পারত। ডিস্টারবেন্স ক্রিয়েট করা ফর ট্রিটমেন্ট, সেটা হচ্ছে আপনার অন্যায়। অবশ্যই। আমি আরো দুটো প্রশ্ন নিয়ে আসতে না, চাই। তারপর আরেকটা শিক্ষা জি, নিয়ে আচ্ছা, কথা আচ্ছা। বলেছেন আপনি। সংবিধান, সংবিধান, পাঠ্যপুস্তকে শুধু সংবিধান না, টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যেই সংবিধান তো একটা দলিল, কিন্তু পলিটিক্যাল এডুকেশন এটা হওয়া দরকার এবং এটা সিলেবাসের অন্তর্ভুক্ত দেওয়া দরকার। এটা পলিটিক্যাল এডুকেশনের মধ্যে সবটা আসবে। শুধুমাত্র সংবিধানের কয়েকটা ধারা দিয়ে দিলে আপনার হবে না। জনাল আবেদিন ভাইয়ের একটা কথার সাথে আমি একটু যুক্ত করতে চাই। আমাদের জুডিশিয়াল সিস্টেমে রিড্রেসাল সিস্টেমটা নাই। এই যে সংবিধান সংশোধনের অনেক কথা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এটা একটা ভাইটাল ইস্যু। এই যে খালেদা জিয়া বিচার পাননি, বের করে দিলে, এখন তো স্বাভাবিক, এখন তারা কম্পেনসেশন দেন। এতদিন কি হয়েছে ওনার বিদেশে যেতে দেন, চিকিৎসা হয় নাই, এটার কম্পেনসেশন দেন। যারা করেছে তারা এর দায়িত্ব নিতে হবে। সুতরাং এই দায়িত্বশীলতার জায়গায় কিন্তু আমার বিচার ব্যবস্থা নীরব। এটা হচ্ছে আইন, এটা সংবিধানে আনতে হবে জিনিসটা। বিচার বিভাগকে দায়িত্ব অবশ্যই নিতে হবে। সেটাই। আমরা আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আসতে চাই। ওখান থেকে আপনি করুন। আমি 21 জুলাইয়ে মাইলস্টোন ট্র্যাজেডি একদম স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। 21 জুলাইয়ে জাতীয় ব্রাণ ইনস্টিটিউট, এটাতে হচ্ছে 6:30টার দিকে আমরা আমি ঢুকি ব্যক্তিগতভাবে সন্ধ্যার দিকে। তো ঢোকার পরে আমি প্রথমে মর্গে যাই। মর্গে গিয়ে দেখি লাশগুলোর কি অবস্থা। প্রথমে মর্গে যাওয়ার পরে এক গার্জিয়ান এসে আমাকে বলছে যে আমার ছেলে মারা গেছে, নাম হচ্ছে তানভীরই সর্বপ্রথম বার্ন ইউনিটে মারা যায়, তো এই লাশটা একটু বের করে দিবা তুমি। তো আমি নিজ থেকেই যখন লাশ বের করতে যাব, তখন মর্গের যারা দায়িত্বে থাকে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কি করতে হবে, লাশ বের করতে হলে কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে একজন গার্জিয়ানের। তো মর্গ থেকে বলেছিল যে হচ্ছে আপনারা যদি মামলা করতে চান তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, পুলিশ কাজ করবে, কিন্তু আপনারা যেহেতু মামলা করতে চাচ্ছেন না, আমরা ডেথ সার্টিফিকেট তৈরি করে দিচ্ছি, আপনারা নিয়ে চলে যান। তো ডেথ সার্টিফিকেট তৈরি করার পর আমি নিজ হাতে ওই লাশটা তুলে দিয়েছিলাম। আমি এখনও আবেগে আপ্লুত হচ্ছি, আমি বলতে পারছি না, এত ট্রমাটাইজ হয়ে আছে ওই বিষয়গুলো দেখে। লাশটা পুরো মাথার অর্ধেক নাই, তো তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর লাশটা যখন চাংখারপুলের ওই যে বার্ন থেকে হচ্ছে শহীদ মিনার পর্যন্ত গেল, তারপর দেখি কি পুলিশ চলে আসছে। দেখি তুরাগ থানার পুলিশ এসে বলছে যে লাশটা আপনারা নিয়ে যাচ্ছেন কেন। তো আমি তাকে বললাম পুলিশকে যে আমাদের তো মর্গে থেকে বলা হয়েছে কোনো রকম পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নেই, তাহলে আমরা কেন আবার লাশকে ব্যাক নিয়ে আসবো বা আমরা নিয়ে যাব না কেন। তখন বলছে আপনারা লাশকে আবার ফেরত আনতে হবে। তখন গার্জিয়ানরা তো অনেক কান্নাকাটি করছে, এখন ওরা কি বলবে, অসহায়। তো তখন আবার পুলিশের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওইভাবে কথা বলতে পারছে না। আমি দু একটা কথা বলার পর ওসি সাহেব বলল যে হচ্ছে লাশকে আবার আনতে হবে। তো ফোন দিয়ে আবার ওই শহীদ মিনার থেকে মর্গে লাশ আনা হলো এবং পুলিশ ক্লিয়ারেন্স ব্যবস্থা ঠিক করা হলো। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে অব্যবস্থাপনা, এই যে পুলিশ আসার কথা ছিল 6টার দিকে, বা ওখানে যে এটা একটা ইমার্জেন্সি কেস, এখানে হচ্ছে দ্রুত আসার কথা ছিল, তো এখানে এই যে ইনস্ট্যান্ট কাজ না করে তারা আবারও বিলম্ব করছে, এই যে অবহেলা, এই যে রাষ্ট্রের যে অব্যবস্থাপনা, হসপিটালেও আমি দেখেছি অব্যবস্থাপনা, আবার প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেখানে অব্যবস্থাপনা। তো এই অব্যবস্থাপনা থেকে কিভাবে ওভারকাম করতে পারবো এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য কি করা জরুরি এই অব্যবস্থাপনা ত্রুটি থেকে ওভারকাম হওয়ার জন্য। আর একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে জয়নাল আবেদিন স্যারকে আমি করতে চাই, সেটা স্যার অনেকক্ষণ ধরে গণতন্ত্র নিয়ে কথা বলছিল, যে গণতন্ত্র দিতে চাই জনগণকে। আমি বলবো যে বিএনপির মির্জা ফখরুল সাহেব, উনি হচ্ছে গত 14 বছর পূর্ণাঙ্গ এবং ভারপ্রাপ্ত হিসেবে মহাসচিব আছে। তো এটা তো কোনো ভোটের মাধ্যমে করা হয়নি, অর্থাৎ আপনাদের কর্মীদের মধ্যেই কোনো গণতন্ত্র নেই, আমি যেটুকু প্রত্যক্ষ করেছি। সেহেতু দেশে কিভাবে গণতন্ত্র দিতে চান বা মানুষকে কিভাবে গণতন্ত্র দিতে চান? আমি আরেকটা উপর থেকে আপনি প্রশ্নটা করবেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয় সাহায্যের আবেদন করে, তো এই বিষয়ে আপনাদের মতামত কি? যে পোস্টটা পরে ডিলিটও করে ফেলা, হ্যাঁ, পরে আবার ডিলিট করে দেওয়া হয়, তো এই বিষয়ে আপনাদের মতামত কি? আমি একটু অব্যবস্থাপনীয় ডক্টর তোফায়েল আপনার। হ্যাঁ, এইটা আমার মনে হয় এটা তো একদম এটা ট্রমাটাইজড একটা পরিবার। আমরা তো সব বড় বড় কথা বলি, গণতন্ত্র অনেক কিছু, কিন্তু ছোট ছোট কাজগুলো যার যেখানে যে কাজ দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু পালন করছি না। আমি কিন্তু আরেকজনের সমালোচনাটা খুব করি, কিন্তু আমার একটা কাজ আছে, আমার দায়িত্বটা, এটা হসপিটালের মধ্যে ক্লিনার থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত যার যারা দায়িত্ব। পুলিশের এটা একটা ডিসিপ্লিন ফোর্স,
এই ফোর্সের টাইম কিন্তু এখানে মিস হতে পারে না 5 মিনিট, এটা অন্য কোনো জায়গায় হতে পারে। পুলিশ, আর্মি এরকম যারা ইউনিফর্ম সার্ভিস আছেন তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন তো ব্রেক হওয়ার কোনো কারণ নেই, এটা হতেই হবে টাইমলি। তার মানে কি? তার মানে আমাদের কোথাও কোনো রকমের এই ম্যানেজমেন্টের যে ডিসিপ্লিন সেটা পালিত হচ্ছে না। এটা কিন্তু আমাদের একটা বড় রোগ, বড় দোষ। আমার ক্লাসের শিক্ষক, আমি এই টাইমে যাওয়ার দরকার, আমি এই টাইমে যাচ্ছি না, অথবা আমি যে যাব না সে নোটিশও দিই নাই, ছাত্ররা এসে বসে আছে। আমাদের বিশেষ করে পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, প্রাইভেটে এটা সম্ভব না, প্রাইভেটে এটা দায়িত্ব এনশিওর করা হয়েছে। পাবলিকে এখানে তিতুমির কলেজের ছাত্রছাত্রী আছেন, তারা এখন বলার দরকার নাই, কিন্তু পাবলিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরাও কিন্তু আমরা এই আইনগুলো, এই সময়গুলো মানছি না। তাহলে আমার ছাত্র কোত্থেকে শিখবে? আমার ছাত্র কোত্থেকে শিখবে? তো এটা আমাদের একটা জাতীয় রোগ, অব্যবস্থা এবং অমনোযোগিতা এবং অবজ্ঞা অবহেলার সাথে অ্যাজ ইউজুয়াল, বিজনেস অ্যাজ ইউজুয়াল এরকম একটা ঘটনা ঘটে গেছে। এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল না, এটা বিজনেস আনইউজুয়াল। এটাকে তো আমার অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। ওখানেও আমি গাছাড়াভাবে আছি। আমি অত্যন্ত আনন্দিত এবং অভিনন্দিত করছি যে এই তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি সারা রাত ধরে এই কাজের সাথে ছিল। স্যালুট। জনাব জয়নুল আবেদিন, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে বিএনপি যদি নিজেদের দলেই গণতন্ত্রের চর্চা না করে তাহলে? জানি না আমার এই ছোট ভাইটির বয়স কত বছর। 2016-17 বছর 17 সনে বিএনপির একটা কাউন্সিল হয়েছিল এবং কাউন্সিলের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হয়েছিলেন। পরবর্তীতে আমরা কমপক্ষে 6 বার আমরা স্টেপ নিয়েছি আমাদের সম্মেলন করার জন্য, কিন্তু আমাদেরকে কোথাও কোনো সভা করতে দেওয়া হয় নাই। আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চেয়েছি, দেয়নি। আগে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটও করেছি, ডিপ্লোমা চেয়েছি, দেয় নাই। তারপরে বলছি আমরা আমাদের অফিসের সামনে করব, সম্মেলন করতে কোনো অবস্থাতেই সরকার দেয়নি। তো এখন আমি আগেই বলেছি যে সরকারটি আমাদের ছিল তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত ছিল না। যেহেতু গণতন্ত্রের প্রক্রিয়ায় নির্বাচিত হলে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এখান থেকে আপনি করুন। মাইলস্টোন ট্র্যাজেডিতে আমি একজন ভলেন্টিয়ার হিসেবে ওইখানে ছিলাম এবং ক্রাউড ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা ইনারলি সব কিছু দেখার চেষ্টা করছিলাম। কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি দেখেছি যে সাংবাদিক কর্মীরা, বিশেষ করে লিড জার্নালিস্ট যারা আছে, মানে মোবাইল সাংবাদিক প্লাস হচ্ছে আমাদের যে আনসার বাহিনী বা পুলিশ বাহিনী, এরা কিন্তু তাদের ভূমিকায় নাই, তারা কিন্তু শুধু দাঁড়িয়েছিল। কিন্তু এখানে মূলত কাজ করেছে ভলেন্টিয়াররা বা স্কুল স্টুডেন্টরা, এরা। কারণ ক্রাউড ম্যানেজমেন্ট বা আমাদের মব যে কালচারটা, এটা আমাদের অস্থিমজ্জায় এখন ঢুকে গেছে। সবার কাছে স্মার্টফোন আছে, সবাই চায় একটা ভিডিও ধারণ করতে। এখানে এই মানুষগুলোর দরকারই নেই। আমরা ব্লাড লাগবে এরকম চিৎকার চেঁচামেচি করছিলাম, কিন্তু আমরা ব্লাড দেওয়ার মতো কোনো মানুষ পাচ্ছিলাম না। কিন্তু তারা কিন্তু কালচারটা ঠিক ধরে রেখেছে, মোবাইল ফোন নিয়ে সবসময় ব্যস্ত ছিল। এখন আমাদের নীতি নৈতিকতার যে বিষয়টা, এটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো পরবর্তী প্রজন্মের জন্য? আমি আপনার পাশে ওনার প্রশ্নটা নিয়ে আসি। জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে ঘটনা ঘটে গেল, এটা আসলে খুবই কষ্টদায়ক। আমিও ওর সাথে ভলেন্টিয়ার ছিলাম, আমরা একই অর্গানাইজেশনে কাজ করি। তো এই সময় আসলে বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল থেকে নির্বাচন এই একটাই ব্যবস্থা, নির্বাচন হলে সব কিছু ঠিক হয়ে যাবে, এইটা কতটুকু আসলে যুক্তিযুক্ত? কারণ এখন আসলে সবারই অবস্থা খারাপ। এই সময় পাশে না দাঁড়িয়ে আমি বলছি যে আমার নির্বাচন লাগবে, সরকার গঠন করো, তাহলে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আচ্ছা, আপনি করুন। আমরা যে কথায় বলি মাইলস্টোন ট্র্যাজেডি, এটা কি শুধুমাত্র একটা দুর্ঘটনা? কারণ আমরা জানি যে এই যে বিমান আনা হয়েছে, এটা একটা সোভিয়েত ইউনিয়নের রেপ্লিকা বিমান। এই যে চাইনিজ বিমান, সোভিয়েত ইউনিয়নের রেপ্লিকা, এটা চাইনিজরা করেছিল। কিন্তু আমাদের কিন্তু বাজেট ছিল, কিন্তু তারপরেও এই যে এখানে যে 1000 কোটি টাকা পাচারের বা হচ্ছে অনিয়মের যে ব্যাপারটা, সো এটার জন্য কারা দায়ী? প্রথমে বলবো এই প্রজন্মের যে ভলান্টিয়ার,
তোমাদের চরিত্র দেখেই এই জাতির চরিত্র গঠিত হোক সেটা কামনা করছি। আর মাইলস্টোন এটা একটা দুর্ঘটনা, স্রেফ দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ অনেক আছে, কিন্তু মাইলস্টোন এটা প্রত্যেক দিন ঘটবে না, কিন্তু অগ্নিকাণ্ড হতে পারে। অগ্নিকাণ্ডটা হতে পারে, আমি প্রত্যেকটা স্কুলের মধ্যে অগ্নিকাণ্ডের যে হলে যেই তার যে এক্সিট, তার যে ফায়ার এক্সটিংগুইশার, তার যে অন্যান্য জিনিসপত্র, এগুলো আছে কিনা এখন দেখা দরকার। প্রত্যেকটা স্কুলে, যেই স্কুলে ছোট বাচ্চারা আছে পড়ে, ওখানে এদের জন্য যে কেয়ার সিস্টেম, এটা কি ছোটো বাচ্চার স্কুলে কি কেয়ার সিস্টেমটা আছে? 2জন লেডি শিক্ষক যে মারা গেলেন, তাদের যে দায়িত্ব ছিল তা, এটা কজন ধারণ করি আমরা, এটা খুব ইম্পর্টেন্ট। জনাব জয়নুল আবেদিন, আমি তোফায়েল ভাইয়ের সাথে একমত যে এই ঘটনাটা ডেইলি ঘটবে না, কিন্তু যদি ডেইলি নাও ঘটে, উই শুড বি কশাস। এই সরকার যদি, এই সরকার না, ধরেন প্রিভিয়াস গভর্নমেন্ট, তারা বলতো যে আমরা এইটা করেছি, 3rd টার্মিনাল করছি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে একটা টাকা পাচারের একটা কারখানা। কিন্তু আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমি যেটা কালকে পর্যন্ত খবর নিয়েছি, আমাদের দেশে 8টি যুদ্ধ বিমান, সবগুলো বিমান অকেজো। এই যে অকেজো বিমানগুলো এখনও যুদ্ধ বিমান রয়ে গেল, এটা সাবেক প্রধানমন্ত্রী, আমার যতটা জানা আছে 2013 সালে কেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং যিনি পালিয়ে গিয়েছেন, বলছে যে আমরা কার সাথে যুদ্ধ করব, কাজে এই বিমান কিনবো কেন? আমাদের তো পাশে হইলো আমাদের বন্ধু রাষ্ট্র, কাজেই আমাদের বিমান কেনার কোনো দরকার নাই। আমি মনে করি যে এটা একটা রাষ্ট্রীয় অখণ্ডতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাপার। কার সাথে যুদ্ধ করলাম কি যুদ্ধ করলাম না, সেটা কিন্তু বড় কথা নয়। এটাকে তো MiG-29 নিয়েও দুর্নীতির অভিযোগ এসেছিল। একটা বিমানও নাই, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি ওয়েবসাইটে দেখেন, একটা যুদ্ধ বিমান নাই যে বিমানটা দিয়া আপনি উঠতে পারে। এখন দেখেন, এই যে জয়নুল আবেদিন ভাই রাজনীতিবিদ, ওরা ক্ষমতা ছিলেন, ক্ষমতায় হয়তো আবারও যাবেন। ডিফেন্স পলিসি নিয়ে ওপেন ডিসকাশন খুব বেশি হয় না, কিন্তু ডিফেন্স পলিসি, ডিফেন্স বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে ভবিষ্যতে যারা সরকারে আসবেন বা এখন যারা আছেন, এটা নিয়ে কিন্তু খুব সিরিয়াস আলোচনা দরকার। কারণ আজকে আল্লাহ না করুক, আমরা যদি কারো দ্বারা আক্রান্ত হলে এটার প্রতিরোধ করার মতো শক্তি আমাদের আছে কি না, এটা আমরা ডিফেন্সের কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না, এখানে হয়তো ডিসক্লোজ করার বিষয় না, এটা আমরা পুরো জানিও না। সুতরাং এটা নিয়ে সিরিয়াস ওয়েতে ডিল করা উচিত যারা দায়িত্বে আছেন তাদেরকে, কারণ আমরা ডিফেন্সলেস কিনা। আমি ওখান থেকে আপনি করবেন প্রশ্ন। আমার প্রশ্নটি হচ্ছে, এই বিমান দুর্ঘটনাটা অবশ্যই আপনার বিমান বাহিনীর সাথে সম্পৃক্ত, তো এখানে বিমান বাহিনী কতটুকু দায়িত্বশীলতা পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতে তারা কতটুকু দায়িত্বশীলতা পরিচয় দিবে? আচ্ছা, বুঝেছি। পাশে আপনি করুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি তোফায়েল আহমেদ স্যারের কাছে। স্যার বললেন যে মাইলস্টোনে ঘটে যাওয়া সেটি শুধুমাত্র একটি দুর্ঘটনা, কিন্তু আসলে কি এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা? এটি কি রাষ্ট্রের জন্য একটি চরম ব্যর্থতার পরিচয় না? এটি যদি একটি ব্যর্থতার পরিচয় হয়ে থাকে, তবে এই ব্যর্থতার দায়টা আসলে কে নেবে? বর্তমান সরকার নেবে নাকি বিগত সরকারটা নেবে? সরকার বললে একটা বিরাট বস্তু হয়ে যায়। প্রথম দায় নেবে বিমান বাহিনী, যারা এই ট্রেনিংয়ের দায়িত্বে ছিলেন তারা। আমি প্রথমেই বলেছি, একটা বিমান উড্ডয়নের আগে তার প্রোটোকল আছে, তার সব কিছু চেক করার প্রশ্ন আছে। এটা কোনো চেক ছাড়াই কি উঠে গেছে? নিশ্চয় না। সুতরাং ওখানে দায়িত্ব আছে, এরকম করে দায়িত্বটা আবার ফিক্স করতে হবে। খালি সরকার বললে কিন্তু, প্রধান উপদেষ্টা বলে ফেললে কিন্তু এটা দায়িত্ব শেষ হয়ে যায় না। এই জন্য স্পেসিফিক জায়গা আছে কতগুলো। স্কুলের দায়িত্ব আছে, স্কুলের দায়িত্ব বললাম কি যে আপনি এটা গ্রিল রেখে এরকম বন্ধ করে জেলখানা বানিয়ে দিয়েছেন বাচ্চাদের স্কুলটাকে, এটা কি ঠিক হয়েছে? এই বিল্ডিংয়ের পারমিশন কে দিয়েছে? তাকে আপনি দায়িত্বশীল করেন। একটা এর ধরনের দুর্ঘটনার সাথে আসলে অনেকগুলো কারণ সরকার প্রধান তো বিমান চালায় না, সেই বিমান চালানোর জন্য একটা বাহিনী আছে, বাহিনীর মধ্যে আবার এই কাজের জন্য আলাদা লোক আছে। হ্যাঁ, যেটা বলেছেন তোফায়েল ভাই, সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের একটা সুশৃঙ্খল বিমান বাহিনী আছে।
এই সুশৃঙ্খল বিমান বাহিনীরই এই দায়িত্বগুলো পালন করার কথা। আজকে ঠিকই বলেছেন যে আমরা ওপেন এয়ারে বা ওপেনলি টেলিভিশনে আমাদের দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার কথা আমরা আলোচনা করছি, এটা আসলে সমীচীন নয়। কিন্তু কথাটা হচ্ছে যে এইরকম একটা দুর্ঘটনা আমাদের অন্তরের মধ্যে নাড়া দিয়েছে, সেই কারণে আমরা এই আলোচনাটা করছি। কার ছেলে কার মেয়ে সেটা বড় কথা নয়, কথাটা হচ্ছে একটি জীবনও কি বলে হারিয়ে যাওয়া, এটা একজন মায়ের জন্য, একজন বাবার জন্য কত ব্যথা ওই বাবা মা নিজেরাই বুঝতে পারে। সেই জন্য এগুলো আমরা আলোচনা করছি। সবসময় আমরা শুনি যে আমাদের বিমান বাহিনী স্বয়ংসম্পূর্ণ, আমাদের সেনাবাহিনী স্বয়ংসম্পূর্ণ, আমাদের সবই স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কথাটা হলো এই যে অ্যাক্সিডেন্টটা ঘটলো, এটা তো শুধু অ্যাক্সিডেন্টই নয়, এটা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল। ভবিষ্যতে শিক্ষার জন্য আমাদের এইটাকে গ্রহণ করতে হবে। এবং আমরা মনে করি যে সরকারি আসবেন বা যারাই আসবেন না কেন, তাদেরকে এগুলো মাথায় চিন্তা রাখতে হবে। দেশ চালানো এত সোজা জিনিস নয়, দেশ চালানো অনেক কঠিন ব্যাপার। আমি একটা ডিপার্টমেন্ট চালানো যায় না, তো একটা দেশ চালানোর জন্য যে অভিজ্ঞতা যে দরকার সেটা তো দরকার রয়েছে। সেই জন্যই আমরা বলছি যে একটা প্রসেসে থাকতে হবে একটা দল, একটা দেশ। আমি আলোচনাটা শেষ করতে যাচ্ছিলাম নির্বাচন ইস্যু দিয়ে। ডক্টর তোফায়েল, আপনাকে দিয়েই আলোচনাটা, আপনাদের দুজনের কাছে আমার একটা জায়গায় প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই সরকারের তো অলমোস্ট 1 বছর হয়ে গেল, বিশাল সংস্কারের দাবি ছিল, সংস্কার কাজের গতি আপনার কাছে কতটুকু মনে হচ্ছে? নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন নাকি? কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা আছে, শঙ্কা আছে, ষড়যন্ত্রের কথা তারা বলছে। হ্যাঁ, এই বিষয়টা জনারণ্যে বিশেষ করে মানুষের মধ্যে কেন জানি না বিশ্বাস হচ্ছে না নির্বাচন হবে। মানুষ বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, বিশ্বাস হয় না। আচ্ছা, এটা মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারছে না, কারণ আমাদের এখানে অবিশ্বাসের মাত্রাটা আমাদের সব ক্ষেত্রেই অত্যন্ত প্রবল। আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, আমাদের এই রেকর্ডটা খুব কম। আচ্ছা, এখন আসেন বিশ্বাস করি আর না করি, নির্বাচন একটা অবধারিত, অপরিহার্য এবং এটা করতেই হবে। তো সুতরাং এটা এখন যেই রোডম্যাপ বলেন, যাই বলেন, একটা তারিখ বা একটা সময় নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে এটা হয়ে যাক, আমরা সেটাই চাই, সেটাই কামনা করব। এর মধ্যে অন্য কোনো বাধা বিপত্তি এটা না আসুক। কারণ হচ্ছে যতই ভালো কাজ করুন, যতই মহান ব্যক্তি হন, যখন দেশের মানুষ একটা জিনিস চাচ্ছে, আমি সেটাকে ইগনোর করে কিন্তু দেশ চালানো সম্ভব হবে না। সুতরাং সেজন্য এখন যেই ঘোষিত টাইম, মানে ফেব্রুয়ারি বলছেন, জি, সেই সময়ের মধ্যে যা আয়োজন দরকার, এখনও 6 মাস আছে, এগুলো করে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। জয়নুল আবেদিন, আপনার কাছে? আমি তোফায়েল ভাইয়ের সাথে একমত। বিষয়টি হচ্ছে যে আপনার যতক্ষণ পর্যন্ত মানুষের বিশ্বাস কোনো সরকারে স্থাপন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই সরকার যে সাকসেসফুল সরকার এটা তারা দাবি করতে পারে না। তা আমাদের বর্তমান সরকার কিন্তু ইনফ্যাক্ট জনগণের সকল শ্রেণীর জনগণ, পেশার এবং রাজনীতি সংগঠনের সকলের সমর্থন আছে। কেউ কিন্তু চায় না যে এই সরকার ব্যর্থতার পরিচয় দেখ। তো সেখানে একটা নির্বাচনের জন্য যে সংস্কার দরকার, যেমন আগে তত্ত্বাবধায়ক সরকার আসতো, তারা ডে টু ডে ফাংশন করতো, 3 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে তারা চলে যেত। কিন্তু এখন দেখেন প্রায় 1 বছর হয়ে গেল, নির্বাচনের পথে আমরা হাঁটছি না। এই না হাঁটার ফলে জনগণের মধ্যে একটা অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। এই অবিশ্বাসটা দূর করার দায়িত্ব আসলে সরকারেরই, এবং দেশের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কারণ মানুষ 17 বছর আন্দোলন কি কারণে করেছে? সংস্কারের অনেক দাবি আছে, সংস্কারের গতি। শোনেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু ভাই এটা সংস্কারের শেষ শব্দটা কিন্তু অনেক বেশি পলিটিশিয়ানদের মুখে শুনি। সংস্কারের একটা চলমান প্রক্রিয়া, সুতরাং চলতেই থাকবে, এটা চলতে থাকবে। সংস্কারের জন্য, নির্বাচনের জন্য সংস্কার নো, এটা আমি মনে করি এগুলো সাইমালটেনিয়াস প্রসেস। এটা চলতেই থাকবে। সংস্কারটাকে ফেলে রেখে দিবেন, খালি নির্বাচন চাই। এখন যখন 1 বছর হয়ে গেছে বলছি আমরা, এই 1 বছরের মধ্যে নির্বাচনের অবস্থা কি ছিল দেশে? পার্টিগুলোকে রেডি আছে নির্বাচনের জন্য? নির্বাচন আসুক না, দেখা যাক না কত মারা যায় পার্টির ভিতরে।
এখানে নির্বাচন ছিল না। এখানে আপনি একটা রোড ম্যাপ দেন, আমি মনে করি যে একটা রোড ম্যাপ থাকতে হবে, যে না হলে পরে মানুষের আস্থা ফিরে দেবেন কিভাবে আপনি? লোক তো নির্বাচন যেমন বলছিলেন যে অনেকে মারা যাবে, বিএনপির আমি দেখছিলাম অন্তর্কোন্দলে প্রচুর মারা যাচ্ছে। এই যে নির্বাচনের মামলা আমরা এখনো না, এখন কথা হচ্ছে ওই বিমান পরে মারা গেলে আমি খুব দুঃখিত হচ্ছি, রাজনৈতিক কারণ হানাহানিতে মারা গেলে কিন্তু আমরা এটা নিয়ে কেউ মাথা কামাচ্ছি না, এটা এমনি চলে যাবে, ডিসপোজেবল। কারণ পলিটিক্যাল পার্টির কাছে, আমি কোনো বিশেষ পার্টিকে বলছি না, আওয়ামী লীগ, বিএনপি এবং অনেকগুলো পার্টির কাছে তাদের যে কর্মী মারা যায় এগুলো যেন ডিসপোজেবল। ও মারা যাওয়ার জন্য বোধহয় কর্মী হয়েছিল সে, এটার জন্য কোনো সুখ নাই, এটার জন্য কোনো উৎকণ্ঠা নাই, এটা কোনো উৎকণ্ঠা জন্ম দিচ্ছে না, যার ফলে রাজনীতি এগুলো হচ্ছে। পার্টির একটা বড় ভাই তার পক্ষে কাজ করতে গিয়ে একটা ছোট ভাই মারা গেছে, ওই বড় ভাই ঠিকই রাজনীতি করছে। আপনি কি না, আমি তোফায়েল ভাইয়ের সাথে, আমি যেহেতু একটা পলিটিক্যাল পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে আছি, আমি মনে করি রাজনীতি যেহেতু ব্যান না এই দেশে, বাংলাদেশে রাজনীতি, এখানে দেখেন 2-3জন নিয়েও একটা পলিটিক্যাল পার্টি আছে, সেটাও আমরা দেখি, আবার বড় বড় পার্টিগুলো আছে। তো আমার ধারণা হলো যে এই বড় বড় পার্টিগুলো কিন্তু কেউই নির্বাচনের বিরোধিতা এখন পর্যন্ত করে নাই। প্রাথমিক অবস্থায় 2-1টি দল করেছিল, কিন্তু এখন প্রত্যেকেই নির্বাচনের পথেই হাঁটতে চায়। বুঝেছি। কিন্তু এই নির্বাচনের পথে হাঁটতে হলে পরে এই যে কথাটি তোফায়েল ভাই বললেন, হ্যাঁ, হানাহানি, মারামারি, কাটাকাটি হতেই পারে, এখানে বিভিন্ন দলের মতপার্থক্য থাকতেই পারে, এটাই স্বাভাবিক। এক একটা দলের এক এক রকম নীতি আদর্শ থাকবে, কিন্তু তাই বলে কি সে দেশে নির্বাচন হবে না? নির্বাচন হতে হবে। নির্বাচন হচ্ছে একমাত্র আপনার সুষ্ঠু এবং নিরপেক্ষ সরকার গঠনের। যাই হোক, সেসব নিয়ে আরো অনেক হয়তো বিতর্ক করা যেতে পারে, বা এখানে আর কোনো কথা বলতে থাকলে নির্বাচন নিয়ে তো কেউ দ্বিমত করবে না, কিন্তু নির্বাচন করার জন্য যাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাবো তাদের বিহেভিয়ার পরিবর্তন হচ্ছে না কেন? সেই সব আমরা আজকে অনুষ্ঠানটা অনুমতি দিলে এখানে শেষ করতে যাচ্ছিলাম, এবং আমি একটু ধন্যবাদ দিতে চাই যে আমাদের এখানে অনেক ভলান্টিয়ার ছিলেন যারা এই মাইলস্টোন ট্র্যাজেডিতে কাজ করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন টিভি সেটের সামনে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।